ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর আত্মপ্রকাশ করে গুপ্ত বাহিনী। প্রশাসনের কাজে বাধা দিচ্ছে সুপ্ত ও স্বৈরাচারী লোকজন। শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, রুখতে ঐক্যের ডাক। বিএনপি ও জামাতের সঙ্গে আলাদা জোটে থাকা দেওবন্দি ধারার দলগুলোকে এক করার উদ্যোগ হেফাজতের। জোটে ভাঙন নয়, ঐক্য গড়াই লক্ষ্য। প্রক্রিয়া নিয়ে চাওয়া হয়েছে লিখিত মতামত। সময় দেখা গেছে সিটি কর্পোরেশনের যেই ভাঙাচোরা কাজটি শুরু করে, যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হবে না ততক্ষণ পর্যন্ত এরকম আমরা আশার বাণী শুনবো। প্রত্যেক বর্ষাতে আমরা গালাগালি করব। নতুন ড্রোন নির্মাণ সংস্কারে কোটি 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 টাকা ব্যয়েও নেই সমাধান। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় ঢাকা। খাল পুনরুদ্ধার, পানি বেরোনোয় পথ না হলে কমবে না জলাবদ্ধতা। সিভিলিস চত্বরে লাখো মানুষের উচ্ছ্বাস। দেশে জমকালো সংবর্ধনা পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সমর্থকদের ভালোবাসায় সিক্ত বিশ্বকাপ জয়ী দল। সবাই সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর গুপ্ত বাহিনী আত্মপ্রকাশ করে জানিয়েছে প্রধানমন্ত্রী। বলেন, গুপ্ত ও স্বৈরাচারীর লোকজন প্রশাসনের বিভিন্ন কাজে বাধাগ্রস্ত করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এদেরকে রুখতে ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে ব্রিফিংয়ে বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন ক্ষমতাসীনদের। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত নেতাদের সঙ্গে লম্বা সময় ধরে চলে সৌজন্য সাক্ষাৎ। যমুনায় আলোচনা হয় প্রায় 2 ঘন্টা ধরে। এ সময় দেশ পরিচালনা সহ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারাও। কয়েকদিন আগে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছিল। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস উনারা দেখেছেন যে কত অসহায়ের মতন উনারা ছিলেন। সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন বিএনপি মহাসচিব। জানান, স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চান তারাও। প্রশ্নের জবাবে তিনি বলেন, শরিকদের সঙ্গে আলোচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। বৈঠকের আনুষ্ঠানিকতায় আমন্ত্রিত নেতাদের সঙ্গে ছিল নৈশভোজের আয়োজনও। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মামলা জট কমাতে এবং বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে মামলা দায়ের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করেছে সরকার। দেশের 10 জেলায় কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সচিবালয়ে কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি যাচ্ছে সেখানে। এভারেজ ড্রপ করেছে 62.02%, যেটা আমাদের আইন সচিব মহোদয় বলেছেন। এইটা আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক। এটা হলো প্রি ট্রায়াল, প্রি ফাইলিং অফ দ্য কেস। যদি আমরা এই ফ্লোটা এইভাবে কমাতে পারি, আরও একটু উদ্যোগ নিলে হয়তো আরও বেশি কমবে, তাহলে আমরা আমাদের মামলার জট যেটা আছে তার উপরে প্রতিদিন যে একটা করে স্তূপ জমা হচ্ছে, সেই জমার জায়গাটা কমে যাবে। একই সাথে আমরা আদালতগুলোকে অনুরোধ করব, আপনারা মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। তারা পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে, বিশেষ করে যে কয়টা আইন তফসিলভুক্ত আছে, তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে
আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এখানে যারা মিডিয়ার সদস্যরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের বলবো লিগ্যাল এইডের মাধ্যমে মিডিয়েশনের এই প্রক্রিয়াটাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেন, জনগণের কাছে পৌঁছে দেন, জনগণের এই তথ্য জানা দরকার। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আইনমন্ত্রীর বক্তব্যে। জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলাদা জোটে থাকা দেশের দেওবন্দি ধারার রাজনৈতিক দলগুলোকে এক করার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম। এই ঐক্য কি প্রক্রিয়ায় হবে সে বিষয়ে দলগুলোর কাছে লিখিত মতামত চেয়েছেন সংগঠনটির আমির মহিবুল্লাহ বাবুনগরী। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি বিচ্ছিন্ন হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য? বিস্তারিত জানবো শফিক মুন্সি প্রতিবেদন থেকে। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন বলয়ে প্রবেশ করে দেশের দেওবন্দি ধারার অধিকাংশ রাজনৈতিক দল। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেয়। তবে নির্বাচনকালে দুই জোটের বিভাজন কখনো কখনো উস্কে দেয় রাজনৈতিক বিতর্ক। নেতাকর্মীদের বাহাস থামাতে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতাদের হতে হয় গলদঘর্ম। এমন রাজনৈতিক বিভেদের মধ্যেই ওঠে হেফাজত ইসলামের ভাঙনের গুঞ্জন। একাধিক বৈঠক বিবৃতির পর গেল বৃহস্পতিবার দেওবন্দি ধারার 7টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে চট্টগ্রামের রুদ্ধদ্বার বৈঠকে বসেন হেফাজত নেতারা। সাংগঠনিক ওই বৈঠকে প্রথমবারের মতো ডাক পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা দেওবন্দি এই ধারাটাকে এ বিষয়ে সময় সংবাদের মুখোমুখি হন বৈঠকে উপস্থিত 3 নেতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বিএনপি কিংবা জামায়াত জোটে নয়, নিজেদের মধ্যে ঐক্য দৃঢ় করাই বৈঠকের লক্ষ্য। আমরা যাতে বিচ্ছিন্ন না থাকি, এই যে একই চিন্তার একই বিশ্বাসের যে ইসলামী সংগঠনগুলো সবাই একই লক্ষ্যে কাজ করছে, এরা যাতে বিভিন্ন বলয়ে বিভক্ত না থাকে, এই জন্য ওখানে আলোচনা হয়েছে। নীতিগতভাবে একমত হয়েছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, এটা দিনের স্বার্থে এবং দেশের স্বার্থে। হেফাজতের বৈঠকের পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য ভাঙনের গুঞ্জন। তবে এ ব্যাপারটিকে অস্বীকার করছেন ঐক্যের অন্যতম সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা। 11 দলীয় জোট ছাড়তে হবে, এই কোনো বিষয়টাই চূড়ান্ত হয় নাই। রাজনৈতিক ঐক্য আসলে তো হয় নির্বাচনকে কেন্দ্র করে। রিসেন্টলি তো কোনো জাতীয় নির্বাচন নাই, এখন কোনো নির্বাচনী ঐক্য হবে বলে আমার কাছে মনে হয় না। ঐক্যে ফাটল ধরেছে কিংবা ফাটল ধরবে এই ধরনের কোনো পরিস্থিতি নাই। বাকি মিডিয়া যার যার মতো, সে তো মিডিয়ার নিউজ করে, ন্যারেটিভ তৈরি করে। তবে হেফাজতে ইসলাম মনে করে রাজনৈতিক জোটে ভাঙন নয়, দেওবন্দি চিন্তাধারার সব দলগুলোর ঐক্য গড়াই তাদের মূল লক্ষ্য। যারা বিএনপির সাথে জোটে আছেন, জামায়াতের সাথে 11 দলে যারা আছেন, আপনারা বের হয়ে যান, এরকম কোনো কথাবার্তা বলেননি তিনি। তার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা যারা কওমি আছি, আমরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসি, আমাদের ঐক্যবদ্ধভাবে একটা আমাদের আলাদা শক্তি জনগণের সামনে আমরা প্রকাশ করা। ঐক্যের প্রক্রিয়া ঠিক করতে আগামী 3 আগস্টের মধ্যে দলগুলোর পক্ষ থেকে লিখিত মতামত চেয়েছে হেফাজত আমির। এখনো আমাদের সামনে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বর্ষা এলেই একই দুর্ভোগ নগরবাসীর মনে। পুরনো প্রশ্ন, আবারও কি ডুবতে যাচ্ছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা? সমস্যা সমাধানে গেল অর্থ বছরে জলাবদ্ধতা নিরসনে ও নর্দমা পরিষ্কারে উত্তর সিটি ব্যয় করেছে 178 কোটি টাকা, আর দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসন ও খাল নালা পরিষ্কারে ব্যয় হয়েছে প্রায় 84 কোটি টাকা। প্রশ্ন উঠছে, প্রতি বছর কোটি কোটি টাকা খরচের পরও কেন একই চিত্র? তানভীর হাসান বেগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যে শহর একসময় পানিকেই পথ দেখাতো, সেই শহর এখন সামান্য বৃষ্টিতেই পথহারা। বলছি বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা রাজধানীর ঢাকার নিয়তির কথা।
কয়েক ঘন্টার বৃষ্টিতে অলিগলি থেকে প্রধান সড়ক সবই পানির নিচে। প্রতি বর্ষায় একই দৃশ্য, একই দুর্ভোগ, একই আলোচনা। নগরবাসীর মনে পুরনো প্রশ্ন, কেন ডুবে যায় তিলোত্তমা এই নগরী? গবেষণার তথ্য বলছে দীর্ঘ জলজট, জলাবদ্ধতার কারণ শুধু বৃষ্টির পানি নয়, বরং পানি বেরিয়ে যাওয়ার পথে নানা বাধা বিপত্তি। ড্রেন, খাল, জলাধার হয়ে যে পানি মেশার কথা ঢাকার আশেপাশের নদীতে, সেখানে এখন নেই প্রবাহ। প্রশ্ন উঠেছে প্রতি বছর কোটি কোটি টাকার খরচের পরও কেন একই চিত্র? বৃষ্টির সময় দেখা গেছে সিটি কর্পোরেশনের যেই ভাঙাচোরা কাজটি শুরু করে, দেখা গেছে রাস্তাঘাটটা ভাঙা থাকলে তখনই ময়লা টলা ওই ভাঙা ঢাকা চলে যায়, চলে গেলে তখনই এই সমস্যাটা তৈরি হয়। সরকার এটা বাজেট দিলেও সিটি কর্পোরেশন থেকে এটার অনেক গাফিলতি আছে এটার ব্যাপারে। এসি রুমের যেই প্ল্যানটা, সেই প্ল্যানটা অনেক এসি রুমের মতোই হয়। যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হবে না ততক্ষণ পর্যন্ত এরকম আমরা আশার বাণী শুনবো, প্রত্যেক বর্ষাতে আমরা গালাগালি করব। শুধু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমি এটা করছি, এত টাকা বরাদ্দ পেয়েছি, এগুলো করলে হবে না, ফিজিক্যালি নামতে হবে। 2025-26 অর্থ বছরে ঢাকা উত্তর সিটিতে ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে 800 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরে জুন পর্যন্ত যার ব্যয় হয়েছে প্রায় 178 কোটি টাকা। এ সময়ে নতুন ড্রেন নির্মাণ, সংস্কার ও পুনর্বাসন করা হয়েছে। ড্রেন পরিষ্কারে ব্যয় হয়েছে 15 লাখ টাকা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসনে 75 কোটি টাকা বরাদ্দ হয়, যার সিংহভাগই ব্যয় হয়েছে। আর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য বলছে নর্দমা, খাল ও বক্স কালভার্ট পরিষ্কারে বরাদ্দকৃত 40 কোটি টাকার মধ্যে প্রায় 25 কোটি টাকা খরচ হয়েছে। খাল পুনরুদ্ধার ও পানি বের হওয়ার পথের বাধা আগে দূর করতে চান দক্ষিণ সিটির প্রশাসক, আর উত্তর সিটি প্রশাসকের নজর ড্রেন নির্মাণ ও খাল পুনরুদ্ধারের। পলিথিন যদি বন্ধ করা না যায় তাহলে আপনি কোনোভাবেই রাস্তা পরিষ্কার রাখতে পারবেন না, ড্রেন পরিষ্কার রাখতে পারবেন না, খালও পরিষ্কার রাখতে পারবেন না। আমরা অলরেডি 2-3টা প্রকল্প নিয়েছি, অন্তত বছরখানেক লাগবে, যেটা এই বছর হয়তো বেনিফিট পাবে না, নেক্সট ইয়ারে বেনিফিট পাবে। আমরা একটা নতুন করে প্রস্তাবনা দিয়েছি এলজিডি মন্ত্রণালয়কে যে আমাদের খালগুলো খনন করার জন্য। তো আমাদের খালগুলো যদি খনন করতে পারি তাহলে এই যে আজকে যে আমরা ড্রেনেজের যে কাজগুলো করছি সেটা সুফল কিন্তু আমরা ভোগ করতে পারবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করলেও খাল, জলাধার ও পানি নিষ্কাশনের পথ ফিরিয়ে না আনলে জলাবদ্ধতা কমবে না। হাতিঝিলের মতোই আরও 5টি রিটেনশন এরিয়া তৈরি করতে হবে, মানে বৃষ্টি হলে পানিটা যাতে কোনো একটা জায়গায় জড়ো হতে পারে। প্রতি বর্ষায় একটাই প্রশ্ন, আবারও কি এই শহর ডুববে? উত্তরটা আকাশে নয়, লুকিয়ে আছে শহরের মাটির নিচে, খালের বুকে, ড্রেনের ভেতরে এবং নগর পরিকল্পনার নকশায়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফুলছড়িতে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গাইবান্ধার ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি যে ঘাঘট নদীর পানি সেটিও কিন্তু বাড়ছে। আমরা সকাল 6টা থেকে সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য যদি বলি, এই সময়ের মধ্যেও কিন্তু ব্রহ্মপুত্রের পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে কিন্তু ব্রহ্মপুত্রের পানি সকাল 9টার তথ্য অনুসারে বিপদসীমার 51 সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তার পানি কিন্তু 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে অব্যাহত পানি বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখছি যে একেবারে নদীর কিনার ছুঁয়ে যাচ্ছে কিন্তু পানি। আপনার নদী পাড়ের মানুষ যেটি বলছেন যে গেল 2 থেকে 3 দিন থেকে এই পানি বৃদ্ধি সেটি বেশি বৃদ্ধি পাচ্ছে এবং কিন্তু তারা একটি স্বল্পমেয়াদী কিন্তু বন্যার আশঙ্কা তারা করছেন। আমরা দেখছি যে চর এবং নিম্ন অঞ্চলের যে সকল ফসল রয়েছে সে সকল ফসল কিন্তু বন্যার আশঙ্কায় স্থানীয়রা কেটে নিচ্ছেন। তারা যেটি বলছেন যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, স্থানীয়ভাবে তারা যেটি অনুমান করেন যে বন্যা হতে পারে, তারা কিন্তু বলছেন যে বন্যার একটি আশঙ্কা করছেন। পাশাপাশি এই পানি বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখছি যে জেলার ব্রহ্মপুত্র, তিস্তা এবং করতোয়া নদীর 45টি পয়েন্টে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। 1 মাসের অধিক সময় থেকে কিন্তু এই 45টি স্পটে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এই সকল ভাঙনে কিন্তু আমরা দেখছি যে
যে শত শত বিঘা আবাদি জমি এবং শত শত বসত বাড়ি কিন্তু নদীগর্ভে চলে যাচ্ছে এবং হাজারো বাড়িঘর কিন্তু হুমকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে যেটি বলছে যে তারা 21টি পয়েন্টে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ করছে। তো পানি বৃদ্ধি এবং ভাঙনের এই ছিল গাইবান্ধা থেকে সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে। মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি খুলে দিয়েছে অপরাধের নিত্য নতুন দুয়ার। ফেসবুকে প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, ভুয়া চাকরি আর ভিসার প্রলোভনে প্রতারণার ঘটনা বাড়ছে দিন দিন। গত 2 মাসে শুধু রংপুর বিভাগে এমন মামলার সংখ্যা শতাধিক। বিশ্লেষকদের মতে সাইবার অপরাধ রোধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। একটি ফ্রেন্ড রিকোয়েস্ট, কয়েকদিনের কথোপকথন, তারপর গড়ে ওঠা বিশ্বাসের সম্পর্ক। সেই বিশ্বাসকে পুঁজি করেই প্রতারক চক্র সংগ্রহ করে ব্যক্তিগত ছবি। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। সম্মানহানির ভয় দেখিয়ে আদায় করা হয় 14 লাখের বেশি টাকা। এমনকি ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন গ্রুপে। পরে আইনের আশ্রয় নেন এই তরুণী। আবার টাকা দিতে হবে, তখন আমি দিতে না পারায় 3/6/2026 তারিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে 20 জনের মাঝে ছবি আর ভিডিও ছেড়ে দেয়। তখন গ্রামে যখন জানাজানি হয়, আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়। শুধু সম্পর্কের ফাঁদই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ায় চাকরির লোভ দেখিয়ে প্রতিনিয়ত প্রতারণা করছে সংঘবদ্ধ চক্র। ভুয়া ওয়েবসাইট, নকল অফিস এবং জাল কাগজপত্র ব্যবহার করে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বগুড়ার এই 2 বাসিন্দা জানালেন, গত 1 বছরে এমন একটি চক্র তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 31 লাখ টাকা। দেয়া হয়েছে কানাডার নকল ভিসা, ওয়ার্ক পারমিট সহ নানা কাগজ। 1-1.5 মাসের মধ্যে আপনি কানাডা নিয়ে যাবো, আপনি 4-5 লাখ টাকা কামাই করেন মাসে, এই কথা বলছে। স্যার আরও অনেক কিছু বলছে, তা আমি আর ওইগুলো কথা শোনা যায়, কোরআনের কথা কইছে, তখন আমি বিশ্বাস করে টাকা দিই। পাসওয়ার্ড গোপন করা আছে, এখন বলা যাবে না। আপনার ওটা যখন আপনার টিকিট দেওয়া হবে, তখন আপনার মনে করেন যে ওই ওপেন করে দেওয়া হবে। নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বেশ কয়েকটি চক্র এখন সক্রিয়। গেল 1 মাসে পুলিশের জালে ধরা পড়েছে অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। এই পেজের মাধ্যমে তারা অনেক বড় একটা গ্রুপ খুলে এবং বিভিন্ন সদস্যদেরকে এরা ইনভাইটেশন দেয়, এখানে যুক্ত করে এবং প্ল্যাটফর্মের মাধ্যমে ওরা যুক্ত করে বিভিন্ন ধরেন যে অসৎ উপায়ে এই প্রলোভনটা দেখায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র সবখানেই ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধের দ্রুত তদন্ত, বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে রাষ্ট্র সমন্বয়ভাবে আমাদেরকে একটা সচেতনামূলক প্রোগ্রামে যেতে হবে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহার করে নতুন নতুন প্রতারণার ফাঁদ তৈরি করছে প্রতারক চক্র। তাই আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদ আরও থাকছে। নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের টিয়ার গ্যাস, লাঠিচার্জ, তীব্র সমালোচনা রাহুল গান্ধীর। প্রথমবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় সরকার। ডলারের দাম বাড়ছে, ফলে বাড়তে পারে পণ্যের মূল্য। বর্তমানে আমদানি খাতে প্রতি ডলার বিক্রি হচ্ছে 123 টাকা 75 পয়সা, আর খোলা বাজার ও ব্যাংকের নগদ লেনদেনে বিক্রি হচ্ছে 124 টাকা 50 পয়সা থেকে 126 টাকা 50 পয়সায়। কেন্দ্রীয় ব্যাংকের মতে, কৃত্রিম নয়, রপ্তানি আয়ের ধীরগতি ও আমদানি বৃদ্ধির চাহিদা নির্ধারণ করেছে ডলারের বাজার মূল্য। বিশ্লেষকদের সংখ্যা, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়বে আমদানি ব্যয়, উস্কে দিতে পারে উৎপাদন খাত ও মূল্যস্ফীতি। সিলে সুলতানের রিপোর্ট। দেশের ডলারের দাম আবারও বেড়েছে। আন্তঃব্যাংক লেনদেন পর্যালোচনায় দেখা যায়, জুলাইয়ের শুরুতে ডলারের দাম বৃদ্ধির গতি ছিল 13 থেকে 15 পয়সা। শেষ সপ্তাহে 1 লাফে বাড়ে 50 পয়সা। কেনার সাথে তাল রেখে ব্যাংকের ডলার বিক্রিতে দামও বেড়েছে। গত 1 সপ্তাহে আমদানি খাতে 123 টাকা 75 পয়সা ডলার বিক্রি হয়েছে 123 টাকা 90 পয়সায়। এছাড়া খোলা বাজারে ও ব্যাংকগুলোর নগদ লেনদেনে ডলার 124 টাকা 50 পয়সা থেকে 126 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। রপ্তানি আয়ের গতি এবং আমদানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ডলারের চাহিদা বাড়ার কারণে মূলত এই দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক
এক্সচেঞ্জ রেটের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করে না। এই দর নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে, অর্থাৎ মার্কেট ডিসাইড করে এক্সচেঞ্জ রেট বা ডলারের মূল্য কত হবে। যদি অভিযোগ ওঠে কোনো ব্যাংক কোনো কারসাজি করছে, আমাদের যে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ আছে তারা বিষয়টা পরিদর্শন করবে। তবে ডলারের এই বৃদ্ধি শুধুমাত্র আইএমএফ এর পরামর্শে নয়, বরং মধ্যপ্রাচ্যের অস্থিরতাকেও দায়ী করেছেন বিশ্লেষকরা। তাদের মতে আমদানিতে উচ্চ মূল্যে ডলারের ব্যয় আবারও পণ্যের মূল্যে উল্লম্ফন দেখাবে সাধারণ মানুষকে। বাড়বে উৎপাদন খরচ, বাড়বে মূল্যস্ফীতি। আমাদের খাদ্যপণ্য থেকে শুরু করে মেশিনারি সবই তো আমরা আমদানি করে থাকি। তার মানে কি দাম বেড়ে যেতে পারে? হ্যাঁ, এগুলো সবকিছুরই দাম কিছুটা বাড়বে। আমাদের কাছে মনে হয় কি যে 15 পয়সা, 20 পয়সা, 30 পয়সা যদি বেশি হয় তাহলে এটা বোধ কোনো বড় সমস্যা নেই, কিন্তু যখন হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় তখন কিন্তু এইটাই একটা বড় ইন্ডিকেটর। ডলারের এই ঊর্ধ্বগতি কতদিন স্থায়ী হয় এবং এর প্রভাব বাজারে কতটা পড়ে সেদিকেই নজর বিনিয়োগকারী ও সাধারণ মানুষের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ বিল নিয়ে চরম ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয়ে অনেকটাই নাজেহাল ঠাকুরগাঁওয়ের নেসকোর গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটারের রিডিং না দেখে বিল করার কারণে বাড়তি ইউনিটের বোঝা টানতে হচ্ছে তাদের। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর দেয়া সংযোগে ঠাকুরগাঁয়ের বেশিরভাগ গ্রাহক গুনছেন অতিরিক্ত অর্থ। বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত ভ্যাট ও ডিমান্ড চার্জ পরিশোধ করতে হয় গ্রাহককে। এরপরেও ইউনিট প্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। গ্রাহকদের অভিযোগ, মিটারে ইউনিটের সংখ্যা কম থাকলেও মিটার না দেখে কয়েক গুণ বাড়িয়ে ভুতুরে বিদ্যুৎ বিলের কাগজ ধরিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। তারা একটা আনুমানিক বিল করতেছে, কোনো মাসে হয়তো বিল আসছে, ওইটার উপরে আনুমানিক একটা বিল করে দিয়ে চলে যাচ্ছে। আসলে মিটারও তারা অনেক সময় ঠিক মতো দেখে না। বিদ্যুৎ অফিসে গেলে তাদেরকে কমপ্লেন করতে গেলে অফিসে গিয়ে যদি সরাসরি কথা বলা যায়, এগুলো নিয়ে তারা অতটা কর্ণপাত দেয় না। তারা কোনো এটার প্রতি কোনো গুরুত্বই দেয় না, সবাই ব্যস্ততা দেখায়। বিলগুলো সঠিকভাবে মিটারগুলো চেক করে না প্রতি মাসে, এইভাবেই বিল করে যাচ্ছে এরা। ব্যবহার 100 করি, গরমের সময় দেখা যাচ্ছে যে 200 মিটার করে ধাপে ফেলে উচ্চ রেটে তা আমাদের গ্রাহকদের সেই বিল পরিশোধ করতে হয়। রিডিংটা ঠিক করে দেখে কত ইউনিট হয়েছে, এটা সঠিকভাবে নিয়ে গেলে আমাদের জন্য ভালো হয়, তাহলে আমাদের পারফেক্ট বিলটা আসবে। অভিযোগ স্বীকার করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। আমরা এলাকায় রিকভার করার চেষ্টা করতেছি, আমার আন্তরিকতা আছে, যারা আসতেছে আমি ওটা সলভ করে দিচ্ছি। প্রতি 1000-500 জনের একটু সমস্যা হবে, আমি কারেকশন করে দিই। নেসকোর তথ্য মতে প্রতিষ্ঠানটির আওতায় পৌর এলাকা সহ সদর উপজেলার 5টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যার মোট গ্রাহক সংখ্যা প্রায় 47,000। এর বিপরীতে মিটার রিডার রয়েছেন 29 জন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দেখছেন সময় সংবাদ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। সোমবার ভারতের পার্লামেন্ট অভিমুখে সিজেপির বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয় নয়াদিল্লি। হাজারো বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। সোমবার পার্লামেন্টমুখী চলো সংসদ কর্মসূচি নিয়ে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট ভবনের উদ্দেশ্যে যাত্রার সময় নিরাপত্তা বাহিনীর তোপের মুখে রণক্ষেত্রে পরিণত হয় ভারতের দিল্লি। বিক্ষোভ ঠেকাতে সংসদ ভবন, জনপথ, রাইসিনা রোড ও সংলগ্ন এলাকায় বহুস্তরের ব্যারিকেড বসায় দিল্লি পুলিশ। কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেয়া হয় এবং কেন্দ্রীয় দিল্লির বিভিন্ন এলাকায় বিধিনিষেধ জারি করা হয়। এরপরও রাতভর মানুষ যন্তর মন্তরে উপস্থিত থাকেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেল ও ভাঙচুরে 118 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরদিকে সিজেপির দাবি, আহত হয়েছেন অন্তত 60 জন আন্দোলনকারী। বিক্ষোভ চলাকালেই প্রথমবারের মতো সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জেপি নাড্ডা। বৈঠকে 3 দফা দাবি তুলে ধরা হয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ, নিট পরীক্ষা কেন্দ্রে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ এবং অনশনরত সোনাম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি। নাড্ডা বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দিলেও কোনো লিখিত প্রতিশ্রুতি দেননি।
এদিকে হাসপাতাল থেকে সোনাম ওয়াংচুক জানিয়েছেন সরকার দায়িত্ব স্বীকার না করা বা সংসদে বিষয়টি আলোচনার নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিজের অনশন শেষ করে পুনরায় আন্দোলনের নেতৃত্বে ফিরেছেন। বিক্ষোভে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। পরে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ সংবিধান প্রদত্ত অধিকার এবং আন্দোলনকারীরা অহিংস পথেই দাবি আদায় করতে চান। এদিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মৌলিক অধিকার এবং ক্ষমতা অপব্যবহারের জন্য সরকারকে একদিন জবাবদিহি করতেই হবে। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও শিক্ষার্থীদের উপর পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার বলছে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে এবং আইনশৃঙ্খলা ভঙ্গের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। তবে সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তাই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হওয়া সংলাপ কোনো সমাধান বয়ে আনে নাকি আন্দোলন আরও বিস্তৃত হয়, সেদিকেই এখন নজর পুরো ভারতের। নাদিম মারজান, সময় সংবাদ। দেশে জমকালো সংবর্ধনা পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেভিলস চত্বরে লাখো সমর্থকের ভালোবাসায় সিক্ত বিশ্বকাপ জয়ী দল। রাতে জনসমুদ্রে পরিণত হয় সেভিলস চত্বর। বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানাতে জড়ো হন সব বয়সী মানুষ। মঞ্চে হাজির হয় চ্যাম্পিয়ন দল। রদ্রি, ইয়ামাল, তোরেসেদের পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্প্যানিশরা। এর আগে স্থানীয় সময় বিকেলে চ্যাম্পিয়ন সদস্যরা দেখা করতে যান দেশটির রাজ পরিবারের সঙ্গে। সেখানে তাদেরকে গার্ড অফ অনার দেন সমর্থকরা। পরে রাজা ষষ্ঠ ফিলিপ এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে আরেক দফা গ্রুপ ফটো তোলেন ফুটবলাররা। পুরো দলকে অভিনন্দন জানান তারা। মনক্লোয়া প্রসাদ থেকে পরে ছাদখোলা বাসে ট্রফি প্যারেডে অংশ নেন চ্যাম্পিয়নরা। লাখো সমর্থকদের ভিড় ঠেলে বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হয় বিখ্যাত সেভিলস স্কয়ারে। বিশ্বকাপ ফুটবলে রানার্স আপ হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন হাজারো সমর্থক। কোচিং স্টাফ সহ মোট ১৯ জন খেলোয়াড় এই ফ্লাইটে দেশে ফেরেন। তবে সতীর্থদের সঙ্গে দেশে ফেরেননি দলের অধিনায়ক ও তারকা ফরওয়ার্ড লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে বিতর্ক আর সমীকরণ হাত ধরাধরি করে চলছে। গোল্ডেন বল পুরস্কার যার নবম সংস্করণ। লিওনেল মেসিকে পেছনে ফেলে কেন গোল্ডেন বল উঠল স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে? মাঠের ম্যাজিক নাকি ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস? ব্যক্তিগত স্কিল নাকি দলের জয়ে অলরাউন্ড পারফরমেন্স? ঠিক কোন বিবেচনায় ঘটল এই ঘটনা? আবেগ সরিয়ে চলুন জেনে নেই ফুটবলীয় ব্যাকরণ কি বলছে। গোল্ডেন বল দেওয়ার নিয়মটা আসলে কি? অনেকেই মনে করেন শুধু গোল বা অ্যাসিস্টেই এই পুরস্কারের মাপকাঠি, কিন্তু ফিফা বলছে টুর্নামেন্টের অফিসিয়াল টেকনিক্যাল স্টাডি গ্রুপ এবং অনুমোদিত মিডিয়া প্যানেলের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। এখানে একজন খেলোয়াড়ের পজিশন ভিত্তিক কার্যকারিতা, দলের জয়ে তার সরাসরি প্রভাব, চাপের মুখে পারফর্ম করার ক্ষমতা এবং পুরো টুর্নামেন্টে পারফরমেন্সের ধারাবাহিকতার উপর ভিত্তি করে দেয়া হয় রেটিং পয়েন্ট। এবার আসা যাক রদ্রির ফুটবলীয় ব্যাখ্যায়। আধুনিক ফুটবলে রদ্রি হলেন একজন কমপ্লিট মিডফিল্ডার। এই টুর্নামেন্টে রদ্রির পাসিং অ্যাকুরেসি 90% উপর। ডিফেন্সিভ থার্ড থেকে বল কেড়ে নিয়ে উইঙ্গার বা স্ট্রাইকারদের পায়ে বল যোগান দেয়া, বিপক্ষ দলের কাউন্টার অ্যাটাক মাঝমাঠেই ধ্বংস করে দেয়া এবং দলের খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রদ্রি ছিলেন অনন্য। ফুটবলীয় পরিভাষায় যাকে বলা হয় ডিকটেটিং দ্য গেম। রদ্রি শুধু নিজে খেলেননি, পুরো দলকে খেলিয়েছেন। তাহলে মেসি কেন পেলেন না? লিওনেল মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। এই টুর্নামেন্টেও হয়তো তার কিছু জাদুকরী মুহূর্ত ছিল, কিন্তু আধুনিক ফুটবলের ডেটা অ্যানালিটিক্স বলছে মেসির ওয়ার্ক রেট এবং অফ দ্য বল কন্ট্রিবিউশন রদ্রির চেয়ে বেশ কম ছিল। মেসি এখন এক বা দুটো জাদুকরী পাসে ম্যাচ জেতাতে পারেন, কিন্তু আধুনিক ফুটবল হাই প্রেসিং এবং 90 মিনিটের ধারাবাহিকতার উপর জোর দেয়। মেসি যেখানে নির্দিষ্ট কিছু মুহূর্তে আলো ছড়িয়েছেন, রদ্রি সেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত প্রতি মিনিটে দলের রক্ষণ এবং আক্রমণে ভারসাম্য ধরে রেখেছেন। সহজ কথায়, মেসি যদি হন ফুটবলের কবিতা, রদ্রি তবে নিখুঁত গাণিতিক সমীকরণ। আর টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি এবার কবিতার চেয়ে মাঠের কার্যকারিতা এবং ট্যাকটিক্যাল ধারাবাহিকতাকেই বেশি নম্বর দিয়েছে। আর ঠিক এই ফুটবলীয় কারণেই মেসির জনপ্রিয়তাকে ছাপিয়ে গোল্ডেন বলের ট্রফিটা উঠেছে রদ্রির হাতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।
যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপের শিরোপা। ফাইনালের মহারণে আর্জেন্টিনার চেয়ে সব বিভাগেই স্পেন এগিয়েছিল বলে মনে করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। 2030 বিশ্বকাপেও মেসি খেলবেন বলে আশা তার। ব্যক্তিগত পুরস্কার না পেলেও একক চেষ্টায় মেসি যেভাবে দলকে ফাইনালে তুলেছেন তা অন্য কারো পক্ষে সম্ভব হতো না বলে মনে করেন বাফুফে সভাপতি। 48 দলের বিশ্বকাপ আয়োজনকে সফল হিসেবে দেখছেন তাবিথ। তবে আগামী আসরগুলোতে ইউরোপ কোটা কমানোর পক্ষে বাফুফে সভাপতি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। নিউ জার্সিতে স্প্যানিশ সাম্রাজ্যের পতন হয়েছে আর্জেন্টিনার। 16 বছর পর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মুকুট পুনরুদ্ধার করেছে স্পেন। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে ফুটবল উন্মাদনায় বুঁদ হয়েছিল বাংলাদেশও। 23তম আসরের ফাইনালে রোমাঞ্চ ছুঁয়ে গেছে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকেও। ফাইনালে আকাশী সাদা শিবিরের হৃদয় ভাঙলেও বিশ্বকাপে মেটলাইফে যোগ্য দলের হাতেই ট্রফি উঠেছে বলে মনে করেন বাফুফের সভাপতি। আই জাস্ট থিঙ্ক স্পেন আরও বেশি ভালো খেলেছে। আমার মনে হয় কেউ খারাপ খেলেছে, বাট আই থিঙ্ক স্পেন এক্সেপশনালি ভালো খেলেছে ইন অল পজিশনস ইন অল কোয়ার্টার্স। আর্জেন্টিনার সাইড থেকে আর্জেন্টিনার গোলকিপারটা মনে হয় সবচেয়ে বেশি বেটার পারফর্ম করেছিল। মহাকাব্য রচনা করতে পারেননি লিওনেল মেসি, তবে আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার পেছনে এককভাবে যে অবদান মেসি রেখেছেন তা অন্য সবকিছুর ঊর্ধ্বে বলে মনে করেন তিনি। রেকর্ড গড়ে 2030 বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা দেখেন তাবিথ আউয়াল। অন্য প্লেয়াররা তো টিমটাকে টেনে ফাইনালে জানতে পারে না, বাট ইফ ইউ লুক অ্যাট মেসির কিন্তু লাস্ট 3টা ম্যাচ মানে আর্জেন্টিনাকে কিন্তু সেই কিন্তু শেষের দিকে ঘুরায় কিন্তু ফাইনালে নিয়ে আসছে। এখন আর কত একটা প্লেয়ার দায়িত্ব নিবে বা একটা জায়গায় তো ভাগ্যও তো আবার সাথে দেয় না। এই বয়সে উচিত ছিল দেখা যে আর্জেন্টিনাতে অন্য আরেকটা মেসি বা অন্য আরেকটা বেটার প্লেয়ার দলের হাল ধরেছিল। আর সে যে 39 বছর বয়সে এখনও মানে মেইন প্লেয়ার অফ দ্য টিম, এটা তো তার জন্য একটা বড় পাওয়া। এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচে প্রশ্নবিদ্ধ ছিল রেফারির সিদ্ধান্ত, তবে বিশ্বকাপের মঞ্চে রেফারিদের পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে মনে করেন তাবিথ। 48 দলের বিশ্বকাপের সফল আয়োজনে মুগ্ধ হলেও ভবিষ্যতে ইউরোপের কোটা কমানোর পক্ষে বাফুফের সভাপতি। কিছু প্লেয়ার থাকে যারা কিন্তু একটু এক্সেপশনাল। ন্যাচুরালি মেসি এদের মতো প্লেয়ারদের উপরে যখন কোনো অ্যাটাক আসে, ফাউল আসে, রেফারিরা হয়তো আর একটু প্রোটেক্টিভ মেজার্স নেয়। এটা বায়াস বলা ঠিক হবে না, বাট এটা হয়তো স্ট্রেচিং দ্য লিমিট। আমি কিন্তু ইউরোপিয়ান কোটা বাড়ানোর একটু বিপক্ষে, কারণ আপনি দেখবেন যে 48 টিমস হওয়াতে 16টা ইউরোপের দেশ আসছে, 12টা গ্রুপ। তার মানে কিন্তু 12টা ইউরোপিয়ান দল চান্স পায় স্ট্রেট গ্রুপ চ্যাম্পিয়ন হইতে। অ্যান্ড এবার কিন্তু আপনি দেখছেন 10টা ইউরোপিয়ান টিম কিন্তু নেক্সট রাউন্ডে উঠে গিয়েছিল। সো এখানে আমি মনে করি যদি একটু কোটা ইউরোপটা কমায় অন্য কন্টিনেন্টের করে যদি বাড়ানো যেত তাহলে একটু বেটার হতো। ইউরোপ কোটা কমে এলে অন্য দলগুলোর জন্য বিশ্বকাপের পরের রাউন্ডে জায়গা করে নেওয়া সহজ হবে বলে মনে করেন বাফুফের সভাপতি। আমার মনে হয়েছিল হয়তো জিততে পারবে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনেক কিছু তো হতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর আত্মপ্রকাশ করে গুপ্তবাহিনী। প্রশাসনের কাজে বাধা দিচ্ছে সুপ্ত ও স্বৈরাচারীর লোকজন। শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, রুখতে ঐক্যের ডাক। বিএনপি ও জামাতের সঙ্গে আলাদা জোটে থাকা দেওবন্দি ধারার দলগুলোকে এক করার উদ্যোগ হেফাজতের। জোটে ভাঙন নয়, ঐক্য গড়াই লক্ষ্য। প্রক্রিয়া নিয়ে চাওয়া হয়েছে লিখিত মতামত। সিভিলেস চত্বরে লাখো মানুষের উচ্ছ্বাস। দেশে জমকালো সংবর্ধনা পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সমর্থকদের ভালোবাসায় সিক্ত বিশ্বকাপ জয়ী দল। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ধন্যবাদ মেজবা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।